ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন। কামিনী পর্ব সংখ্যা 28। মোহাম্মদ সাহা। বিষাক্ত তীর রানীর বাঁ হাতে সুচলো হয়ে গেঁথে গিয়েছে। ব্যথায় কুঁচকে গিয়েছে মুখটি। তার চেয়ে বেশি বোধ হয় অবাক হয়েছেন সামনের লোকটিকে দেখে, কেননা তার সামনের লোকটি আর কেউ নন, ইনান নিকিতান, বেশ সম্ভ্রান্ত রাজ্যের রাজা, যার প্রাণ মূর্ছা যায় রানীর নামে। হেব্রো কাল বিলম্ব না করেই অভিজ্ঞ হাতে তলোয়ার ঘুরিয়ে ইনান নিকিতানের গলায় কাজটাই ধরল। একটু ওদিক ওদিক হলে মাথাটা আলাদা হয়ে যাবে শরীর থেকে। রানী থামালেন। ক্ষীণ আওয়াজে ব্যথায় বললেন, আপনি আমার রাজ্যে প্রবেশ করে আমাকে আক্রমণ করছেন। এর শাস্তি কী হতে পারে জানেন? ইনান নিকিতান চোখে বেদনার ছাপ স্পষ্ট, কণ্ঠও কাঁপছে, কিছুটা উন্মাদ লাগছে তাকে। সে তবুও কণ্ঠে দাপুটে ভাব আনল, বলল, আমি সকল নিয়ম কানুন ভুলেছি। আমি কেবল জানি আমার আপনাকেই লাগবে। রানী কামিনী। রানীসহ বিস্মিত হলো উপস্থিত সকলে। যাকে পাওয়ার এত তীব্র আকাঙ্ক্ষা তাকে আঘাতই বা করলো কেন? ইনান নিকিতান তীর নামিয়ে ফেলেছে। রানী কিং কর্তব্য বিমূঢ় হয়ে শুধালেন, তা আমাকেই লাগবে মানে কি? আমি কি কোনো বস্তু? আপনি বস্তু নন, আপনি দেবী, স্বর্গের সবচেয়ে সুন্দরী অপ্সরা, যাকে পাওয়ার জন্য এমন কেউ নেই যে তড়পাচ্ছে না। কিন্তু আমি আপনাকে অন্যের হাতে দিব না। হয় আপনি আমার হবেন, নয়তো। রানী নিজের হাতটা চেপে রাখা অবস্থায় শক্ত কণ্ঠে বললেন, নয়তো। ইনান নিকিতান রূঢ় হয়ে উঠলেন। মুহূর্তেই তার রূপ বদলে গেল। বলল, নয়তো আপনার এই রাজ্য ধূলিসাৎ করে দেব, মাটিতে মিশিয়ে দেব আপনাকে। রানী তার সকল ব্যথা কোমল রূপ বিসর্জন দিলেন। নিমিষেই যেন ভুলে বসলেন হাতের ব্যথাটি। ক্রূর স্বরে বললেন, তবে তাই হোক, আমিও দেখি কেমন ধূলিসাৎ করতে পারেন আমার রাজ্য। ইনান নিকিতান এবার পরাস্ত সৈনিকের মতন বসে পড়লেন। আকুতি জড়ানো কণ্ঠে বললেন, আপনি আমার হলে এই সমস্ত ক্ষমতা আমি আপনার পায়ের কাছে অর্পণ করব। আপনি আমার কোনো যুদ্ধ চাই না, কেবল চাই জিতে নিতে আপনাকে। রানীর ঠোঁটে ফুটলো এবার হাসি। তার পায়ের কাছে নত হবে না এমন পুরুষ বিশ্ববন্ঠাণ্ডে আছে কি? থাকলেও তা সীমিত। যখন তিনি দেখেন বড় বড় ক্ষমতাশীল রাজারাও তার পায়ের কাছে লুটিয়ে পড়েন, তার কতই না আনন্দ হয়, অহংকারে বুক ফুলে ওঠে। রাজা ইনান নিকিতান জয়ের হিসাব হয় যুদ্ধে, ভালোবাসাতে জয় পরাজয় হয় কি? আমি সেসব বুঝি না রানী। আমি কেবল বুঝি আপনাকে আমার হতে হবে, কেবল আমার। বললাম তো, না হলে কি করবেন? ইনান নিকিতান এবার চোখ মুখ টান টান করে আগের মতো পূর্ণ উত্তেজনা স্বরে বললেন, যুদ্ধ। রানী আর সময় অপচয় না করে নির্দেশ ছুড়লেন সেনাপতি হেব্রোকে। এই মুহূর্তে কারাগারে নিক্ষেপ করার আদেশ দিলেন। রানীর এই নির্দেশের জন্যই বোধহয় সেনাপতি অপেক্ষা করছিল। নির্দেশ পেতেই ছুটে এসে আটকে ফেলল ইনান নিকিতানকে। সঙ্গে ছিল আরও একজন দেহরক্ষী। সবাইকে আটকে ফেলল। ইনান নিকিতান প্রেমময় চোখ কণ্ঠ নিমিষে বদলে গেল অসীম ক্রোধে। ধিক্কার জানিয়ে বলল, রানী কামিনী, তোমার ওই খর্ব করে তোমাকে আমার বিছানাতেই আসতে হবে। আমাকে আটকানোর ফল ভালো হবে না। তোমার রাজ্যের অধঃপতন দরজা তুমি খুলে দিলে। অপেক্ষা করো। রানী এগিয়ে এলেন সেই তীরের আঘাত পাওয়া হাতটি নিয়েই। ডান হাতের আঙুল দিয়ে ছুঁয়ে ছুঁয়ে দিলেন ইনান নিকিতানের গাল। ঠোঁট ছুঁয়ে হাসি দিল বিরাজমান। চোখে চোখ রাখলেন। রহস্য জড়ানো কণ্ঠে বললেন, আমি কারো বিছানাতে যাব তা পরেও ভাবা যাবে, আপনি ততদিন অবধি বেঁচে থাকবেন না, সেটাই দুঃখের। রানী শীতল এই হুমকিতে শিহরণ বয়ে গেল ইনান নিকিতানের শরীরে। আটকে উঠল সে। রানীর মনে মায়া দয়া একেবারেই সীমিত, তা সে জানে। এবং তার এই মুহূর্তে মনে হলো জীবনে আয়ু ফুরিয়ে আসার একদম দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়ে। আর যাই হোক, রানী যুদ্ধের ভয়ে তাকে বাঁচিয়ে রাখবে না। রানীর যে কোনো কিছুরই ভয় নেই হৃদয়ে। বড় ভুল করে ফেলল সে।
কিন্তু ভুল সময়ে আফসোস অবেলায় বাতাসের মতনই বড় কাকতালীয় বস্তু। হেমলকের চোখে পুরোটা সময় রানী কামিনী কাঞ্চনের দিকেই ছিল। সে ভেবে ভেবে অবাক হলো যে একটি মাত্র মেয়ে কিভাবে দাপিয়ে বেড়াচ্ছে রাজ্য জুড়ে। কেন? ভয়, সংশয়, দ্বিধা নেই। পীড়াকেও বেদনার বেপরোয়া গতিতে উড়িয়ে দিতে জানে। মনে মনে নিজের ভাইয়ের বুদ্ধিমত্তাকে প্রশংসা করলো। তার ভাই আর যাই করুক না কেন করুক, এমন একজনকে শত্রু বানিয়েছে যার সাথে সহজে রাজনীতির দ্বন্দ্ব শেষ হওয়ার নয়। তবে তার অবশ্য এসবে মাথা ব্যথা নেই। রাজনীতির নোংরা বিষয়, আর সে নোংরা থেকে দূরে থাকে। বাহিরে আধার নেমেছে। আকাশের বুকে থাকায় এক ফালি চাঁদের আগমন ঘটেছে বহুক্ষণ হলো। রানীর প্রাসাদে আজ বাইজি নৃত্যে মুখরিত। আজ রাজপ্রাসাদের সমস্ত মন্ত্রী বণিকের ডুবে গিয়েছে নারী ও নেশার ঘোরে। তবে আজ তাদের সাথে সেই নৃত্যে আসনে নেই রানী। তার শারীরিক বিশেষ ভালো নেই, অবনতি হয়েছে দেহের। একে তো নিজের এই শরীরে আঘাত করেছিলেন, তার ওপর গতকালের ইনান নিকেতনের ছেঁড়া তীর। সমস্ত মিলিয়েই শরীর ভীষণ খারাপ। উষ্ণতার পুড়ে যাচ্ছে গা, অথচ বৈদ্যের জড়িবুটি তার বিশেষ আগ্রহ নেই জ্বর কমানোর। কেবল নীরবে শুয়ে আছেন বিছানায়। সকলেই রানীর এই একটি পরিবর্তন খেয়াল করেছেন। কয়েকদিন যাবৎ পরিবর্তনটি হলো রানী মদ্যরস পান করেন না এখন। যার সকাল হতো লাল পানীয় ঠোঁটে ভিজিয়ে, সে আজকাল ফিরেও তাকাচ্ছে না সেদিকটায়। রানীর কপাটের সামনে ঠিক প্রহরীর কণ্ঠস্বর পাওয়া গেল। গলা কিছুটা উঁচু করে হাঁকছে প্রহরী। রানী আপনার জন্য উপহার এসেছে। অজ্ঞাতভাবে আমি কি কক্ষে নিয়ে আসবো সেটা? রানী শুয়ে থেকে জিজ্ঞাসা করলেন, হেব্রো কোথায়? বাহির থেকে সঙ্গে সঙ্গে জবাব এলো, উনি তো এই মুহূর্তে রাজপ্রাসাদে নেই। রানী তপ্ত শ্বাস ফেললেন, উঠে বসলেন, অনুমতি দিলেন উপহারটি ভেতরে আনার। অনুমতি পেতে দেহরক্ষী একটি বড় উপহার নিয়ে এলেন, যা দেখে রানী এক মুহূর্তে আঁচ করে ফেললেও এটি একটি তৈলচিত্র। আবারও তার জন্য তৈলচিত্র পাঠিয়েছে কেউ, কিন্তু কে? হেমলক পিয়ার্স। সে তো রাজপ্রাসাদেই অবস্থিত। তবে রানী তৎক্ষণাৎ উঠে আসলেন, দেহরক্ষীকে বের করে দিয়েই তৈলচিত্রটি হাতে নিলেন। বরাবরের মতো মখমলের শুভ্র রঙা কাপড়ে ঢাকা কাপড়টি রানী বেশ রয়ে শুয়ে সরালেন। তার আজকের এই অজ্ঞাতনামে আসা চিত্রগুলো দেখতে ভীষণ গা কাঁপে। এক একটা চিত্র যেন তার জীবনের রূপক প্রকাশ। যে স্মৃতিগুলো তিনি বুকে জমিয়ে রেখেছেন পৃথিবী থেকে লুকিয়ে, তিনি নিজেই তো এক সত্যিগুলোর সামনে দাঁড়াতে চান না। কোনো সত্যকে তার চোখ মেলে দেখতে চান না। যা অতীত, সে সকল তিনি মুছে দিতে চান। তবে কে সেসব বারে বারে মনে করায়? কেই বা করায় কেন? তাছাড়া সে এত কিছু জানেই বা কিভাবে? অনেক ভেবে রানী কাপড়টি সরানোর জন্য মন স্থির করলেন। তিনি যে রানী, সত্যকে যদি রানী ভয় পায় তবে রাজ্যের প্রজাদের জন্য দুর্ভাগ্য নেমে আসবে। কোনো সত্য তাকে দুর্বল করে দিতে পারে না। তিনি অদম্য পর্বত শৃঙ্গ, তিনি ছুটন্ত সমুদ্র। তাকে আটকানোর ক্ষমতা সাধ্যই সামান্য সত্যের হতে পারে না, কখনোই না। কাপড়টা সরাতেই রানীর হাত কেঁপে উঠল। হাত থেকে পড়ে গেছে স্বচ্ছ কাচে মোড়ানো তৈলচিত্রটি। ঝনঝনে শব্দ হলো। তৈলচিত্রে ভেসে উঠল দুটি মেয়েলি পা, যা গড়িয়ে রক্ত অনবরত পড়ছে। সেই পা দুটোর সামনে বসেই একটি ছোট্ট শিশু কাঁদছে। শিশুটির চোখে আকুতি, অবিশ্বাস। খুব গাঢ়ভাবে তাকালো। দেখা যাচ্ছে ঘৃণা। চিত্রের একটি নিখুঁত নামকরণও করা হয়েছে। ভ্রূণের দুঃখ একটি জনম। রানীর মাথা ঘুরে উঠল, চোখের উপর ঝাপসা হয়ে উঠল কত শত স্মৃতি। শরীর কাঁপতে আরম্ভ করলো। ঠিক তখনই ঝাপসা চোখে রানী দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখল একটি নারী অবয়ব, যেন তারই প্রতিবিম্ব। সুন্দর সেই নারীটি হাসছে, গা দিয়ে উপচে পড়ছে রূপ। তা দেখে ঝাপসা থেকে আরও ঝাপসা হলো রানীর দৃষ্টি। অস্পষ্ট স্বরে ডাকতে চাইল নারীটিকে, কিন্তু পারলেন না। হড়বড়িয়ে বমি করে দিয়ে জ্ঞান হারালেন। খোলা জানালায় ফিনফিনে বাতাসে ছড়িয়ে আসছে ফুলের গন্ধ। আবছা আলোয় রানীর জ্ঞানহীন দেহটিকে করুণ দেখালো, যেন কবিতায় বুনন করা কবির কান্না। দরজা থেকে সরে গেল সেই যেন নারীর দেহটি।
যেই সরে যাওয়ার শব্দ হলো নূপুরের দেহের অলংকারের। হাসছে যেন নারীটি, ধর্ষাত্মক হাসি, যেন কামিনীর ধ্বংস তার হাতে। চলবে আগামী পর্ব পেতে আমাদের সাথেই থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।